গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে আজকে আমরা পদার্থবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ধারাবাহিক লেকচার ছিল আমাদের। ইতিমধ্যে আমরা দুটো লেকচার শেষ করেছি। তৃতীয় নম্বর লেকচারে আসি আমরা। বাকি তিনটা লেকচার আমরা দেখবো এখন। আমরা সবাইকে স্বাগতম আবারও একবার। আমরা কিছু ছবি দেখি, এখানে কি দেখতে পাই, দেখি কি দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আদিল, তাসলিমা, কি দেখতে? হ্যাঁ, এই ছবিটাতে কি দেখতে পাচ্ছি? পানি পড়তেছে, তাই না? কত ছোটভাবে পানি পড়ছে। হ্যাঁ, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি দেখো তো, এটাতে কি দেখতে পাচ্ছি? পানি, তাও পানি পড়তেছে, তবে এটা স্বতঃস্ফূর্ত না। এটা কি, এখানে পানি পড়তেছে তবে এটা স্বতঃস্ফূর্ত না, পাম্পের সাহায্যে আমরা পানি উপরে উঠানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি করা হচ্ছে? দেখা যাচ্ছে না, তোমার নেট প্রবলেম। অন্যরা দেখতেছে, বাকিরা দেখতেছে। মুজাহিদ স্যার দেখা যাচ্ছে। তাহলে তোমার নেক্সট মাইক অফ করো। ওই যে আদিল মনে হয়, হ্যাঁ আচ্ছা মুজাহিদ। আচ্ছা, এই যে এখানে কি হচ্ছে, তৃতীয় চিত্রটাতে কি দেখতে পাচ্ছি আমরা? সংঘর্ষ, ঘর্ষণের সৃষ্টি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? আচ্ছা, হচ্ছে হাতে হাত ঘষা হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এই জায়গাগুলো থেকে আমরা কি পাচ্ছি এখন? এখানে দেখো একটা তাপ উৎপন্ন, কি তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি শক্তির রূপান্তর হচ্ছে কিনা? জি স্যার। যান্ত্রিক শক্তিটা কিসে পরিণত হচ্ছে? তাপ শক্তিতে পরিণত হচ্ছে। গুড। এর বিপরীত প্রক্রিয়াটার কথা কি তুমি চিন্তা করতে পারো? এতক্ষণ তো আমি যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করতেছি, এখন তাপ শক্তিকে যদি আমি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি, বিপরীত প্রক্রিয়া মানে কি? এই যে হাত ঘষে আমি যান্ত্রিক শক্তিকে পরিণত করছি। মুজাহিদ, তোমার ওইদিকে মনে হয় আজকে মাইক ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আমি যান্ত্রিক শক্তিকে কি করতেছি? তাপ শক্তিতে রূপান্তর। এখন তার বিপরীত কি হবে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর। তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করব। হ্যাঁ, সম্ভব? সম্ভব কিনা? জি স্যার, সম্ভব। সম্ভব। ওকে, তাহলে আমরা এখন, তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? তাহলে এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? তুমি যদি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করো অথবা যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করো, তাপ এবং কাজ পরস্পরের কি হবে? কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক হবে। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল, তাই না? এখন দেখো, তাহলে এই অসম্পূর্ণতা দূর করার জন্য আরেকটি সূত্রের প্রয়োজন, যেটাকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলতেছি। হ্যাঁ, ওই যে আমরা এতক্ষণ দেখছিলাম কি, আগে দেখছিলাম কি, তাপ শক্তি, এই যে হাত ঘষে আমরা কি দেখতে পেয়েছিলাম? যান্ত্রিক শক্তি তাপে রূপান্তর করছি। তাপ শক্তিকে যে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, সেটাকে ব্যাখ্যা করার জন্য আরেকটা সূত্রের প্রয়োজন। তাপ শক্তিকে যে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, সেটাকে ব্যাখ্যা করার জন্য আরেকটা সূত্রের প্রয়োজন, যে সূত্রটাকে আমরা কি বলবো? তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র। আজকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব।
ইতিমধ্যে আমরা যে ক্লাসগুলো করেছি সেখানে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করেছি গত দুইটা ক্লাসে। আজকের ক্লাসটা আমরা দেখব। তাহলে এই পাঠ শেষ করলে আমরা কি কি শিখতে পারবো? আদিল, কি কি শিখতে পারবো? শিখনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তাপগতিবিদ্যার দ্বিতীয় পত্র বিবৃতি করতে পারবে। 2, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে পারবে। 3, তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে পারবে। 4, প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। তাহলে আমরা একটু দেখি এই যে এখানে কি হচ্ছে দেখো তো। এটা বরফটা গলে স্বতঃস্ফূর্তভাবে কিসে পরিণত হচ্ছে? পানিতে। পানিতে রূপান্তরিত হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে বাষ্প হয়ে যাচ্ছে। বাষ্প হয়ে যাচ্ছে। চায়ের কাপ হতে তাপ বেরিয়ে যাচ্ছে, কিন্তু তাপ চায়ের কাপে স্বতঃস্ফূর্তভাবে আর আসবে না। আসবে? তাপটা কি আবার চলে না। আসবে? আসবে না। না। তাপটা স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে যাচ্ছে, কিন্তু সেই তাপটা আর স্বতঃস্ফূর্তভাবে কোথায় আসবে না। চায়ের তাহলে তাপের প্রবাহটা কোন দিকে যাবে কোন দিকে যাবে না সেটা নির্ভর করতেছে। এই কারো পাশে মনে হয় ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, একটু পাশে কেউ থাকলে একটু সরিয়ে দাও। হ্যাঁ, চায়ের কাপ হতে তাপ বেরিয়ে যাচ্ছে, এই তাপটা আর চাইলেও স্বতঃস্ফূর্তভাবে ফিরে আসবে না। অর্থাৎ তাপের প্রবাহটা কোন দিকে হবে সেটা আমি কিছুটা ধারণা পাচ্ছি। তারপর কি পাচ্ছি আমরা দেখো তো। তাহলে উপরের বিপরীত প্রক্রিয়া সম্পাদনের জন্য আমাদের যন্ত্রের প্রয়োজন আছে। দেখো এখানে আমরা কি হচ্ছে দেখো তো, দেখা যাচ্ছে কাজটাই আসলে তাপে পরিণত হচ্ছে, কাজটাই তাপে পরিণত হচ্ছে। এখন আমি চাচ্ছি তাপটাকে কাজে পরিণত করতে, তাপটাকে কি করতে, তাপে তাপে পরিণত করতে। তাহলে উপরের প্রক্রিয়াগুলোর বিপরীত না। এখানে এখানে কি হচ্ছে দেখো তো, এই যে বরফ গলে যখন পানিতে পরিণত হচ্ছে তখন একটা তাপ নির্গত হবে, অথবা চায়ের কাপ থেকে যখন বাষ্পগুলো বের হয়ে যাচ্ছে তখন একটা তাপ নির্গত হবে। অর্থাৎ কাজকে তাপে পরিণত হচ্ছে, কাজটাই তাপে পরিণত হচ্ছে। এখন আমি চাচ্ছি তাপটাকে কাজে পরিণত করতে, তার মানে উপরের প্রক্রিয়া দুইটার বিপরীত প্রক্রিয়া চাচ্ছি। তাহলে এটা করার জন্য একটা যন্ত্রের প্রয়োজন হবে। এটা করার জন্য কি প্রয়োজন হবে? একটা যন্ত্রের প্রয়োজন হবে। এই যন্ত্রই হচ্ছে তাপ ইঞ্জিন। যে যন্ত্রটা তাপ শক্তিকে কাজ শক্তিতে রূপান্তর করতে পারবে সেটাই তাপীয় ইঞ্জিন। ওকে, তাহলে স্যার বিভিন্ন একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার আমরা প্রথম ক্লাস স্যার রসায়ন দ্বিতীয় পত্রে পরিবেশ রসায়নের উপর করেছিলাম স্যার। কি স্যার আমাদের প্রথম ক্লাসটা মনে হয় স্যার পরিবেশ রসায়নের উপর ছিল। দ্বিতীয় দ্বিতীয় ক্লাস ওটাই ছিল। স্যার এটা মনে হয় দ্বিতীয় পদার্থ দ্বিতীয় দ্বিতীয় পত্রে। এটা আমি আমার সুবিধার্থে দিয়ে দিছি। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন বিজ্ঞানী তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তাদের বিভিন্ন প্রকারের বিবৃতির মধ্যে একটি মৌলিক ঐক্য বিদ্যমান ছিল। সবার মধ্যে একটা মৌলিক ঐক্য বিদ্যমান ছিল, মানে অনেকজন বিজ্ঞানী এই দ্বিতীয় সূত্রকে ব্যাখ্যা করেছেন। তবে তাদের মধ্যে সবার মধ্যে একটা সামঞ্জস্য ছিল, সেটা হচ্ছে তাপের প্রবাহটা কোন দিকে হবে, তাপের প্রবাহটা কোন দিকে হবে। সবার মূল কথা ছিল তাপের প্রবাহটা, দুইটা বস্তুর মধ্যে তাপের প্রবাহটা কোন দিকে হবে, অথবা তাপ শক্তিকে কিভাবে কাজে রূপান্তর করা যাবে, তাপ শক্তিকে কিভাবে কাজে রূপান্তর করা যাবে। এটাই ছিল প্রত্যেকজন বিজ্ঞানীর মূল কথা। ঠিক আছে, তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সবাই দিলেও তাদের মধ্যে একটা সামঞ্জস্য ছিল। সেই সামঞ্জস্যটা হচ্ছে তাপ শক্তিকে কিভাবে কাজ শক্তিতে রূপান্তর করা যাবে এবং তোমার তাপের প্রবাহটা কোন দিকে হবে সেটি নির্ধারণ করানোর জন্য। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে ইব্রাহিম ইব্রাহিম তুমি সাইলেন্ট করো। ইব্রাহিম মিউট করো। হ্যাঁ, আরেকটা কে, তাসলিমা যখন কথা বলবো তখন মাইক অন করিও। তাসলিমা তাসলিমা হ্যাঁ। ইব্রাহিম মাইক অফ করো। ইব্রাহিম, ওকে। হ্যাঁ, যখন কথা বলবো তখন মাইক অন করবা। হ্যাঁ, এখন দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল কথাটি হলো তাপ কখনো স্বতঃস্ফূর্তভাবে নিম্ন তাপমাত্রার বস্তু হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হয় না। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল কথাটা ছিল কি, তাপ কখনো স্বতঃস্ফূর্তভাবে
নিম্ন তাপমাত্রার বস্তু হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হবে না। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে, অর্থাৎ তাপের প্রবাহটা কোন দিকে হবে সেটা। আচ্ছা, কেউ একজন আমাকে মাইক অন করে বলো, তাপমাত্রা কাকে বলে? স্যার তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা যা অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপমাত্রা তাপ হচ্ছে এমন একটি বহন মৌলিক রাশি যা দ্বারা কোনো বস্তু কতটুকু ঠান্ডা বা গরম তা জানা যায়। হয়নি। কতটুকু তাপ গ্রহণ করবে বা বর্জন করবে তা নির্ধারণ করে, সেটাই তাপমাত্রা। তাপীয়, গুড, তাবাসসুম ঠিক আছে, রাইট। তাপীয় অবস্থা, তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থা যেটা নির্ধারণ করবে অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে সেটা কি তাপ গ্রহণ করবে নাকি তোমার কোন তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে সেটা নির্ধারণ করে দিবে। তাহলে এখানে দেখো তো, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল কথাটা কি? তাপ কখনো স্বতঃস্ফূর্ত হবে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হয় না। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল কথা। তাহলে এখান থেকে একটা জিনিস প্রতীয়মান হয় যে তাপের প্রবাহটা কোন দিকে যাবে সেটি নির্ধারণ করার জন্য তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা মূলত সেই প্রসঙ্গে কথা বলবে। সুতরাং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যাবে? তাসলিমা, নাদিয়া? তাপমাত্রা প্রবাহের ধারণা পাওয়া যাবে। তাপের প্রবাহ। তাপ প্রবাহের ধারণা, অর্থাৎ তাপের প্রবাহের দিকে তো তাপমাত্রার ধারণা পাওয়া যাবে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে। তাহলে তাপমাত্রার ধারণা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখন দেখি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কে কে দিচ্ছেন, আমরা একটু দেখি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কার্নো দিচ্ছেন। কার্নো কি বলতেছেন? মেহরিন পড়ো, সাইমা মেহরিন। সাইমা মেহরিন। কার্নোর বিবৃতি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। কার্নোর বিবৃতি। জি স্যার। পড়ো। ইশরাক পড়ো, ইশরাক। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। কার্নোর বিবৃতি কোন নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ সম্ভব নয়। প্লাঙ্কের বিবৃতি, এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরাম কাজে পরিণত করবে অথচ পরিবেশের কোনো পরিবর্তন করবে না। দেখো, কার্নো বলতেছেন যে তুমি এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারবা না যে যন্ত্রটা যে তাপ শক্তিটা নিবে সে তাপ শক্তি সম্পূর্ণরূপে কাজে পরিণত করতে পারবে, এমন যন্ত্র আবিষ্কার করা সম্ভব না। এটা হচ্ছে কার্নোর কথা। প্লাঙ্ক বলতেছেন এমন তুমি যন্ত্র তৈরি করতে পারবে না যেটা পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে, সরি এটা অনবরত তাপ গ্রহণ করবে অথচ পরিবেশের কোনো ধরনের পরিবর্তন ঘটাবে না। তাহলে তুমি যদি তাপ গ্রহণ করো, তাহলে পরিবেশ থেকে যদি তাপ গ্রহণ করো বা অন্য জায়গা থেকে যদি তুমি তাপ গ্রহণ করো, তাহলে আশেপাশে তোমার পরিবেশের পরিবর্তন হয় সাধারণত আমরা জানি। কিন্তু এমন যন্ত্র তুমি তৈরি করতে পারবে না যে যন্ত্রটা যে তুমি তাপ গ্রহণ করবে এবং এটাকে কাজে পরিণত করবে অথচ সেই পরিবেশের কোনো পরিবর্তন হবে না, এরকম কোনো যন্ত্র তুমি তৈরি করতে পারবে না। তাও একটা ইঞ্জিন, তাও একটা এখানে তাপ শক্তি কাজ শক্তিতে রূপান্তর করার একটা ধারণা দিচ্ছেন এবং সাথে তাপটা কোন দিকে প্রবাহিত হবে সেটারও একটা ধারণা দিচ্ছে। তারপর হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আরো দিচ্ছেন, কেলভিন দিচ্ছেন। কেলভিন বলতেছেন কোন বস্তুকে এর পরিপার্শ্বের শীতলতম অংশ থেকে, এটা না দিয়ে পড়ো তো দেখি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কেলভিনের বিবৃতি, কোন বস্তুকে এর পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। ক্লসিয়াসের বিবৃতি, হ্যাঁ, ক্লসিয়াসের বিবৃতি বাইরের শক্তির সাহায্য ছাড়া কোন স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর করা সম্ভব নয়। আচ্ছা, এটা এই দুইটা সূত্রের ব্যাখ্যা কে করতে পারবে? কত কেলভিনের সূত্রটার, কেলভিনের সূত্রের ব্যাখ্যা? আমরা তো স্যার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মধ্যে ক্লসিয়াসের বিবৃতিটাকে একটু বেশি প্রাধান্য দিয়েছে স্যার সবাই। এটা প্রাধান্য দিয়েছে, হ্যাঁ। আচ্ছা দেখো, কেলভিনের সূত্রটা দেখো, আমরা সাধারণত জানি কি উচ্চ উষ্ণতার বস্তু থেকে তাপমাত্রা নিম্ন উষ্ণতার বস্তুর দিকে প্রবাহিত হয়। কিন্তু এখন দেখো এখানে তুমি
তোমার সিস্টেমটাকে পরিপার্শ্বের চেয়ে বেশি শীতল করে ফেলছো। এখন তুমি চাইলে আর কি করতে পারবে না, অধিকতর শীতল করলে এখন ওই শীতল সিস্টেম থেকে এখন তাপ বাইরের দিকে প্রবাহিত হবে না। সেটাই বলানো হচ্ছে, অর্থাৎ কোনো বস্তুকে পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। কারণ তুমি যখন আরো বেশি শীতল করে ফেলছো তখন ওই সিস্টেম থেকে কোনো তাপ এখন বাইরে যাবে না, বরঞ্চ বাইরে থেকে তাপ কোথায় আসবে, ভিতরে আসবে। তাহলে এটাই ক্যালভিনের ব্যাখ্যা। এরপরে ব্যাখ্যা হচ্ছে তোমার এই ক্লসিয়াস বলছে কি, দেখো সাধারণত আমরা কি জানি, সাধারণত আমরা জানি উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে তাপটা প্রবাহিত হয়। তাহলে এখন তুমি চাচ্ছ নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুর দিকে তাপ প্রবাহিত করবা, এটা কি সম্ভব? হ্যালো, বাইরের শক্তি ছাড়া সম্ভব নয় আর কি। সম্ভব নয়, কারণ আমরা জানি কি, আমাদের মূল জানার বিষয় কি, আমাদের উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। এখন ক্লসিয়াস বলতে যাচ্ছেন নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুর দিকে আমি তাপ প্রবাহিত করব। তাহলে এটা স্বাভাবিক নিয়মের বিপরীত হচ্ছে। তাহলে বিপরীত হলে তাহলে এখানে কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে, বাইরের শক্তির প্রয়োজন হবে। হ্যাঁ, যেটা মানুষ যেটা স্বাভাবিকভাবে চাই সেটাই হচ্ছে তার জড়তা, সে যেটা করতে চায় সেটাই হচ্ছে জড়তা, বা কোন একটা যন্ত্র যেটা করতে চায় সেটাই হচ্ছে জড়তা। জড়তাটাই ধরে রাখাই একটা স্বভাবজাত ধর্ম, পদার্থের স্বভাবজাত ধর্ম হচ্ছে তার জড়তা ধরে রাখা। অর্থাৎ এক্ষেত্রে জড়তা কি, উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুতে তাপ প্রবাহিত হওয়া। এখন আমি চাচ্ছি, ক্লসিয়াস বলতে চাচ্ছেন নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপটা সরবরাহ করা হবে। তাহলে এটা করতে হলে তাহলে তাকে কি করতে হবে, নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে হবে। হ্যাঁ, নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল, বল প্রয়োগ করতে হবে। নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের জড়তার প্রথম সূত্র হচ্ছে কি ছিল, নিউটনের প্রথম সূত্র কি ছিল, যদি কোনো বাইরের শক্তি না দাও, বাইরের বাহ্যিক বল প্রয়োগ না করে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে, অর্থাৎ জড়তাটা বিদ্যমান থাকবে। ঠিক এখানেও এই তাপের প্রবাহের ক্ষেত্রে জড়তা হচ্ছে উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুতে প্রবাহিত হওয়া। এখন ক্লসিয়াস বলতে চাচ্ছেন নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপটা প্রবাহিত করবে। তাহলে এটা হচ্ছে জড়, তাহলে এখন বাহ্যিক শক্তি প্রয়োগ করতে হবে, এটাই বলা হচ্ছে। তাহলে আমাদের এই চারটা সূত্র মুখস্থ রাখতে হবে, এগুলো আসে, এগুলো হচ্ছে 2 নম্বরের জন্য প্রশ্নগুলো আসে, 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলো আসতে পারে। তো আমরা সূত্রগুলো একটু মুখস্থ রাখবো। এখন দেখি আমরা কিছু কাজ দিচ্ছি, দেখো কাজগুলো। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে তাপ অভ্যন্তরীণ শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক, এটা আমরা পড়ছি। আমি জিজ্ঞেস করি, পায়েল 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 স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। এই শারমিন 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 এই ইশরাক বলো তাহলে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ক্লসিয়াসের সূত্রটা কি ছিল, অভ্যন্তরীণ শক্তি ও কাজের মধ্যে সম্পর্কটা কি ছিল? তো সমানুপাতিক ছিল, সমানুপাতিক। না, কে পারবে সূত্রটা? মুজাহিদ? স্যার আমরা তো স্যার dq = du plus dw। ইয়েস, এখন রাইট, dq = du plus dw। তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপ অভ্যন্তরীণ শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক। তাহলে এখন সম্পর্কটা তুমি যা বলছো সেটা ঠিক ঠিক আছে, যে এই তাপ শক্তি কি যেন, অভ্যন্তরীণ শক্তি ও কাজের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত আনুপাতিক। তুমি এটা এখানে ভুল বলছো এই জায়গায়। অভ্যন্তরীণ শক্তিটা যখন বৃদ্ধি পাবে তখন কাজের পরিমাণ কি হয়ে যায়, কমে যায়। এটা তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, গুড। তাহলে সূত্রটা সবার মুখস্থ আছে না? আচ্ছা, আরেকটু মূল্যায়ন করি, আমি দেখি তোমাদের যেগুলো পড়াচ্ছি। ব্যবস্থা দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ভর করবে কিসের উপর বলো তো? নাদিয়া বলো তো, কিসের উপর নির্ভর করবে?
নাদিয়া, দুর্জয়, দুর্জয়, ইশরাক, হ্যাঁ বলো। ব্যবস্থা দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কিসের উপর ব্যবস্থা নির্ভর- দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ভর করে আদি অবস্থার উপর। কে কে বলতে পারবে? স্যার খ নাম্বার হবে যে 1 ও 2। 1 ও 2 কেন? স্যার আদি অবস্থা এবং চূড়ান্ত অবস্থার উপর। গুড গুড, আদি অবস্থা এবং চূড়ান্ত অবস্থার উপর। অর্থাৎ আদি অবস্থায় কতটুকু তাপ দিলাম, চূড়ান্ত অবস্থায় কতটুকু তাপ পেলাম, এই দুজনের উপরে নির্ভর করতেছে ব্যবস্থা দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ। ওকে, রাইট রাইট। এখন দেখো এটা দেখি, কোন সিস্টেমে 800 জুল তাপ সরবরাহ করা হলো, 1200 জুল কাজ সম্পাদিত হলো, তবে অন্তস্থ শক্তির পরিবর্তন কত হবে? কে কে পারবো ওই সূত্রটা? কোন একটা সিস্টেমে 800 জুল তাপ, 400 কি ধরেন, 400 কি প্লাস নাকি মাইনাস? দেখো কিন্তু কোনটা হবে বলো? মাইনাস হবে। কেন? স্যার ওই তাপটা কম কিন্তু কাজ সম্পাদন করছে বেশি। তাহলে এটা অভ্যন্তরীণ শক্তি ব্যয় হয়েছে, অভ্যন্তরীণ শক্তি। আমরা জানি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1200, ডিকিউ হচ্ছে 800, সুতরাং ডিইউ ইজ ইকুয়াল টু হবে কি 800 মাইনাস 1200 সমান মাইনাস 400। ওকে, আচ্ছা একটু বাড়ির কাজ থাকুক, এটা এগুলো আমি বাড়ির কাজটা পরে পড়াবো। এখন দেখো তো এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে বলো তো? গরম থেকে তাপ কোন দিকে প্রবাহিত হবে? তাপমাত্রার গরম বলতে আর নিম্ন থেকে তাপমাত্রার তাহলে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হবে, তাই না? তাপের প্রবাহটা তাহলে কোন দিকে হবে? উষ্ণ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার নিম্ন দিকে। তাপমাত্রার দিকে। এটা কোন সূত্রের মধ্যে আমরা পেয়েছিলাম কিছুক্ষণ আগে? তাপের প্রবাহ কোন সূত্র দিয়ে প্রতীয়মান করা যাচ্ছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতির দ্বিতীয় সূত্র। গুড গুড, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, মূল কথা ছিল এটাই। তাহলে এর বিপরীত কি সম্ভব কিনা? ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে নেওয়া সম্ভব কিনা? তা সম্ভব নয়। যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয়। গুড গুড গুড, ভেরি গুড। কে বলছে এটা? বাহ্যিক বল প্রয়োগের কথা। তাসলিমা নাদিয়া। গুড, এটা আমাদের ক্লসিয়াস বলছেন, বাইরের শক্তির সাহায্যে ছাড়া নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুতে কি করা যায় না। এই বাইরের শক্তিটাই হচ্ছে একটা যন্ত্র লাগবে, বাইরের শক্তিটা দেওয়ার জন্য একটা কি লাগবে? যন্ত্র লাগবে, ঠিক আছে? তারপর এখানে বাইরের শক্তি শুধু শুধু কিছু না আনার দরকার। তোমার বাদ কি লেখো? আচ্ছা এখন তাপ ইঞ্জিন দেখো, তাপ উৎস আছে একটা, উৎস থেকে উৎসের তাপমাত্রা T1, গ্রাহকের তাপমাত্রা T2। এখন দেখো এই উৎস থেকে গ্রাহকের দিকে, উৎস থেকে তাপ গ্রহণ করলো একটা যন্ত্র Q1 পরিমাণ, সেই গ্রাহকে Q2 পরিমাণ তাপ বর্জন করলো। দেখো তো এখানে তাহলে কি হলো? এটা হচ্ছে একটা তাপ ইঞ্জিন। দেখো এই ইঞ্জিনটা থাকলে কি করবে? এই ইঞ্জিনটা থাকলে উৎস থেকে তাপ গ্রহণ করবে, সেই তাপের কিছু অংশ কাজে পরিণত করবে, বাকি অংশ গ্রাহকে প্রেরণ করবে। কেমন? তাহলে কতটুকু কাজ করবে বলতো? আমরা কিছুক্ষণ আগে বলছিলাম কাজটা নির্ভর করে কিসের উপর? অভ্যন্তরীণ শক্তির উপর। দূর না, কিছুক্ষণ আগে আদি আদি অবস্থা, অবস্থা এবং চূড়ান্ত অবস্থার উপর। চূড়ান্ত অবস্থার উপর। গুড, তার মানে আদি থেকে আমি কতটুকু নিয়েছিলাম? Q1, চূড়ান্ততে আমি দিয়েছি কত? Q2। হ্যাঁ, Q2। তাহলে আমি কতটুকু দিতে পারি না চূড়ান্ততে? স্যার আবার বলেন তো। আদি থেকে নিয়েছি Q1, উৎস থেকে নিয়েছি Q1, তারপরে গ্রাহকে রাখছি Q2, তাহলে কতটুকু দিতে পারি নাই আমি? Q1 মাইনাস Q2। এটাই কাজে পরিণত হয়েছে, এটাই কাজে পরিণত করেছে তাপ ইঞ্জিন, এটাকেই কাজে পরিণত করেছে তাপ ইঞ্জিন। তাহলে কাজে পরিণত করছে কাকে? কাকে কাজে পরিণত করছে? তার পার্থক্যটাকে। হ্যাঁ, উৎস থেকে যে তাপটা নিল এবং গ্রাহকে যতটুকু তাপ বর্জন করলো, তাদের পার্থক্য যতটুকু হলো, সেই পার্থক্য পরিমাণ তাপটাকে কাজে পরিণত করছে, তাই না? ওকে, তাহলে যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করছে, তাহলে দেখো এখান থেকেও তাপ নিয়েছে, এখানেও তাপ রাখছে, কিন্তু বাকিটুকু কিন্তু তাপে পরিণত না করে সে কিসে পরিণত করে ফেলছিল? কাজে পরিণত করছে।
তাহলে যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপ ইঞ্জিন বলে। ওকে, তাহলে তাপ ইঞ্জিনের কাজ কি? তাহলে উৎস থেকে তাপ গ্রহণ করবে, হ্যাঁ, কিছু অংশ কাজে পরিণত করবে, আর বাকি অংশ কোথায় রাখবে? গ্রাহকে রাখবে। তাহলে এখন উৎস এবং গ্রাহকের মধ্যে যে তাপের পরিবর্তন হবে, পার্থক্য থাকবে, সেটাই কাজে পরিণত করছে। তাহলে যে যন্ত্র কি করছে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপ ইঞ্জিন বলবো আমরা। তাহলে তাপ ইঞ্জিনের দক্ষতা কত হবে? তাহলে দেখো, আমরা একটা তাপ ইঞ্জিন উৎস থেকে কি পরিমাণ তাপ গ্রহণ করেছিল? Q1 তাপ গ্রাহকে কতটুকু রাখছে? Q2 তাহলে কতটুকু কাজে পরিণত করছে? W equal to Q1 minus Q2 তাহলে দেখো, এই কাজ ডিভাইডেড বাই গৃহীত তাপ ইজ ইকুয়াল টু হচ্ছে দক্ষতা। ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তি এবং ইঞ্জিন দ্বারা গৃহীত বা শোষিত তাপ শক্তির অনুপাতকে ইঞ্জিনের দক্ষতা বলে। তাহলে ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তি কতটুকু ছিল? ইঞ্জিন দ্বারা T2 minus টি2 নাকি? ভালো করে বলো, এখানে টি2 কোনো হিসাবে নেই। হ্যাঁ, কতটুকু ইঞ্জিন দ্বারা কতটুকু কাজে পরিণত করছে? Q1 minus Q2 Q1 minus Q2, গুড। আর কতটুকু তাপ সে শোষিত করছে বা গ্রহণ করছে? Q1 Q1। এই দুইটার অনুপাতকে আমরা কি বলবো? ইঞ্জিনের ইঞ্জিনের দক্ষতা। দক্ষতা, গুড, ইঞ্জিনের দক্ষতা। তাহলে ইঞ্জিনের দক্ষতা ইজ ইকুয়াল টু কি? কাজে রূপান্তরিত তাপ শক্তি ডিভাইডেড বাই গৃহীত বা শোষিত তাপ শক্তি। ওকে, তাহলে কাজে রূপান্তরিত কতটুকু? Q1 মাইনাস Q2। আর শোষিত কতটুকু? Q1। হ্যাঁ, এটাকে বলা হবে দক্ষতা। এটাকে কি বলা হবে? দক্ষতাকে সাধারণত 100% হিসাব করা হয়, পার্সেন্টেজ হিসাব করা হয়। আচ্ছা, 100% মানে কত বলো তো? কে বলতে পারবে? এক এক এক, গুড। 100% মানে 1, পার্সেন্ট মানে হচ্ছে 1/100, 1/100। তাহলে 100% মানে কত হবে? এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে 100 কাটাকাটি গেলে থাকবে 1। তাহলে 100% মানে হচ্ছে 1। তাহলে কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না না। স্যার তাহলে 100% দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না না। 100% মানে 1। হ্যাঁ, তাহলে তাহলে সাধারণত ইঞ্জিনের দক্ষতাকে পার্সেন্টেজ হিসাব করা হয়, এই জন্য 100% গুণ করা হবে। তাহলে গৃহীত কাজে রূপান্তরিত তাপ শক্তি ডিভাইড বাই গৃহীত বা শোষিত তাপ শক্তি, এই দুইটার অনুপাতকে বলা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। ওকে, তাহলে এখন দেখি এটা দ্রুত করিতে দেখি। একটি ইঞ্জিনে 4000 জুল তাপ গ্রহণ করে এবং 2000 জুল তাপ বর্জন করে। ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। কত হবে? 2000 জুল। 2000 জুল। কে কে আর কে বুঝি নাই? 2000 জুল। 2000 জুল। এই কি বলে যে আমজাওয়াত, জাওয়াত বলো। 2000 জুল কিভাবে বুঝছো? স্যার এখানে স্যার তাপ গ্রহণ স্যার বেশি আর তাপ বর্জন স্যার Q1 কত? এখানে Q1 কত? স্যার 4000 আর Q2 হচ্ছে স্যার 2000। তাহলে বোঝা যাচ্ছে 4000 বিয়োগ 2000 ইজ ইকুয়াল টু হচ্ছে 2000। ওকে, আচ্ছা, এখন প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে আমরা একটু দেখব। আজকে দুইটা ক্লাস হবে একসাথে, মানে মানে দুইটা সেশন লাগবে আমাদের। হ্যাঁ, দেখো, কোন সিস্টেম বা ব্যবস্থা যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তখন দুটি তাপগতীয় প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। কয়টা? কোন সিস্টেম বা ব্যবস্থা যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তখন দুটি তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া কয়টা ছিল মনে আছে? 4টা। কি কি বলতো? গুড, কি কি বলতো? সমচাপ, হ্যাঁ, সমউষ্ণ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, এখানে আমি একটু জিজ্ঞেস করি, দুর্জয়, হ্যাঁ দুর্জয়, দুর্জয়, আচ্ছা আদিল বলো তো, আদিল সমচাপে কি স্থির থাকে? সমচাপে চাপ স্থির থাকে। ডি ফিজিক্যাল টু কি হবে? বিপি 0 হবে, গুড। আর সমায়তনে কি স্থির থাকে? আয়তন।
আয়তন। ডিভি ইজ ইকুয়াল টু কি হবে? জিরো জিরো সম- হবে। সমষ্ণ প্রক্রিয়ায় কি স্থির থাকে? তাপমাত্রা তাহলে ডি কিউ ডিটি ইজ ইকুয়াল টু কি হবে? জিরো ডিকিউ ইকুয়ালস টু ডিডব্লিউ। ডিটি ইজ ইকুয়াল টু 0 হবে, ডিইউ ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? আর সম রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি স্থির থাকে? তাপ তাহলে কি স্থির ডি কিউ ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। জিরো হবে এটা গুড। আচ্ছা, তাহলে দেখো একটা সিস্টেম যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায় তখন তার দুইটা কাজ হয়, দুইটা প্রক্রিয়া সৃষ্টি হয়, একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর প্রত্যাবর্তী প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না। এটা এই একটু মাইক আরো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে প্লিজ, অনেক কথা হচ্ছে। হ্যাঁ দেখো, প্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা মানে আপনা আপনি ঘটে না, এটাকে ঘটাতে হয়। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা আপনা আপনি ঘটে পড়ে যায়। যেমন তোমরা পিছলিয়ে পড়ে যাওয়া, এটা একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা আপনা আপনি ঘটে। কিন্তু বরফকে পানিতে পরিণত করার পর আবার পানি বরফে পরিণত আপনা আপনি হয় না, এটাকে বিশেষভাবে করতে হয়। তাহলে এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে আমরা এখন দেখবো, দেখো তো এখানে, এই যে দেখো তো এটা, এগুলো কি কি হচ্ছে এখন? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কেমনে বুঝছো? সেগুলো এটা- আপনা আপনি হচ্ছে আর কি। এটা কেন অপ্রত্যাবর্তী প্রক্রিয়া? এটা একবার সামনের দিকে গিয়ে আবার পিছনে ফিরে আসতেছে, আসতেছে না? তুমি যদি একটা স্প্রিংকে যদি টানো, স্প্রিং নিজে নিজে কিন্তু আবার কোথায় যাবে? আগের জায়গায় ফেরত যাবে না? Yes, sir. তাহলে এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। হ্যাঁ, যে প্রক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হয়ে আবার বিপরীত দিকে ফিরে আসতে পারে। তাহলে দেখো, একটা স্প্রিংকে যখন তুমি সম্মুখে সামনের দিকে টানবা, তখন সে তাকে ছেড়ে দিলে সে বিপরীত দিকে আবার ফিরে আসতে পারে। তাই এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি হবে? প্রত্যাবর্তী প্রক্রিয়া, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়। এক্ষেত্রে সম্মুখমুখী এবং পশ্চাৎগামী প্রক্রিয়া প্রতিটি পর্যায়ে তাপ এবং কাজের ফলাফল কি হবে? সমান এবং বিপরীতমুখী হবে। অর্থাৎ তুমি সম্মুখে নিতে যতটুকু কাজ প্রয়োজন হবে, বিপরীত দিকে ফিরে আসতে ততটুকু কাজের প্রয়োজন হবে। তবে সম্মুখেরটা যদি ধনাত্মক হয়, বিপরীত দিকেরটা ঋণাত্মক হবে। এটাই হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। এই প্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে একটা আপনা আপনি ঘটে না, এটা একটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং এটা একটা দৃঢ় প্রক্রিয়া। এটা হচ্ছে দৃঢ় প্রক্রিয়া, অর্থাৎ আস্তে আস্তে সংগঠিত হয়, আস্তে আস্তে সংগঠিত হয়। প্রতি ক্ষেত্রে তাপ এবং কাজের ফলাফলটা সমান থাকবে, তবে বিপরীতমুখী হবে। এখানে দেখো তো, এখানে কি দেখো তো, একটা ইলেকট্রন ঘুরতেছে না? তাহলে এখানে দেখো, একটা ইলেকট্রন যাওয়ার সময় যখন এই এলইডি লাইটটার উপর দিয়ে যায়, এখানে একটা তাপ উৎপন্ন হবে। একটা রোদের উপর দিয়ে যখন যাবে, একটা তাপ উৎপন্ন হবে, হবে কি না? হ্যালো, এই সাইকেলটা যখন যাচ্ছে তখন সাইকেলের চাকাটা যখন এই রাস্তার সাথে ঘর্ষণ হচ্ছে, তখন এখানে একটা কি হবে? তাপ উৎপন্ন হয়। সেই তাপটা কি আবার ফিরে আসে? না স্যার। তাহলে এখানে একটা ঘর্ষণ হচ্ছে, এই ঘর্ষণটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, যেখানে আবার এই তাপটা আবার পুনরায় কাজে পরিণত হবে না। তাহলে কি যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়। এক্ষেত্রে সম্মুখমুখী ও পশ্চাৎমুখী প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয় না। আর এটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া, আর এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে এখন দেখো, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখতে পারবা? কে কে বলতে পারবে? স্যার বলতে পারবো। বলো। স্যার প্রত্যবর্তী প্রক্রিয়া হচ্ছে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং ধীরগতির প্রক্রিয়া। হুম, এবং অপ্রত্যবর্তী প্রক্রিয়া হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং দ্রুতগতির প্রক্রিয়া। আচ্ছা, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় ডিকিউ কি হবে বলো তো? 0 হবে স্যার। 0 হবে কেন? কারণ সম্মুখ দিকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া চাই। রুদ্ধতাপ বিভক্তি, কারণ এখানে যতটুকু তাপ সম্মুখ দিকে লাগতেছে
ঠিক ততটুকু তাপ বিপরীত দিকে লাগতেছে। দুইটা যোগ করলে বিপরীতমুখী লাগতেছে। দুইটা যোগ করলে যোগফল কত হবে? শূন্য হয়ে যাবে। জিরো। কারণ একটা যদি প্লাস হয় আর একটা হচ্ছে মাইনাস, এই জন্য একটা মাইনাস। ওকে, থ্যাংক ইউ। তাহলে পূর্তবর্তী প্রক্রিয়া এবং অপূর্তবর্তী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আমরা লিখতে পারবো, এটা আমরা শিখে ফেলছি অলরেডি। এখন দেখো এটা কি, এগুলো কি, এটা কি জেনারেটর স্যার। ইঞ্জিন, একটা ইঞ্জিন, তাই না? স্যার এর কাজ কি? এটা একটা ইঞ্জিন, এই যে আগে যান্ত্রিক শক্তি- এগুলো হচ্ছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারবে, তাই না? ঠিক আছে। এটা ট্রেন গাড়ি কিসের সাহায্যে চলে? ইঞ্জিন দিয়ে চলে না? তাপ ইঞ্জিনের। হ্যাঁ স্যার। এটা একটা কি, মোটরসাইকেল কিসের সাহায্যে চলে? একটা ইঞ্জিন দিয়ে চলে, ঠিক না? তাহলে তাহলে এই তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, তাদের সবার কাজ হচ্ছে কি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। তাদের সবার কাজ কি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। এই ইঞ্জিনকে কি বলা হবে তাহলে? কি বলা হবে? ইঞ্জিন। তাপ ইঞ্জিন। কারণ তাপ ইঞ্জিন। কারণ এটা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতেছে। আমরা আরেকটা অনুশীলনী শুরু করতেছি, আমি এটা লিপ নিয়ে শুরু করতেছি। হ্যাঁ, সবাই জয়েন হও, লিপ নিয়ে শুরু করতেছি।